যে এই সরকার আসলে ফ্রেন্ডস ক্লাবের, মানে আপনার বন্ধু বান্ধব আশপাশে আছে, যোগ্য হোক আর অযোগ্য হোক, ধরে এনে বসাই দিয়েছেন। নুরুল হক নূর তিনি ভিপি নির্বাচিত হলেন কিন্তু ভোট দিতে পারেননি। আগামীতে আসলে ইলেকশনটা খুব কঠিন হবে। যে গভর্নমেন্ট আসুক না কেন তার জন্য এই রাষ্ট্র চালানো এত সহজ হবে না। এই সরকারের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাওয়া সেটি কি অন্যায়? সংস্কার ছাড়া এই রাষ্ট্র চলবে না। আমি এখনো পর্যন্ত কোনো ইলেকশনে ভোট দিতে পারিনি। 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম এবং সেই নির্বাচনে আমি পাশও করেছিলাম, কিন্তু ঘোষণা করা হয়নি। তো যাই হোক, সেখানে আমি আমার নিজের ভোট দিতে পারিনি। 6063 ভোট দেখানো হয়েছিল এবং আমাদের ভিপি হয়েছিলেন নুরুল হক নূর, তিনি ভিপি নির্বাচিত হলেন কিন্তু ভোট দিতে পারেননি। তো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। তো আমি এই জিনিসটা ভাবছি যে মানুষ কিন্তু ভোট নিয়ে চিন্তা করছে না কেন? আসলে কি মানুষ ভোট দিতে চায় না, নাকি এই দীর্ঘ 15-16 বছরে মানুষকে এইভাবে তৈরি করা হয়েছে, মানুষকে ভোট না দিতে অভ্যস্ত করা হয়েছে, মানে অভ্যাস হয়ে গেছে যে ভোট কেন লাগবে, ইউনূস সরকার আরও 5 বছর থাকুক। ফেসবুকের কমেন্ট আপনারা দেখেন না? আসলে এই কমেন্ট কারা করে? অথচ মাঠের চিত্র কিন্তু ভিন্ন। মানুষ আসলে ভোট দিতে চায়, এটা সত্য, এবং মানুষ এখন আর ওই মার্কা এটা দেখছে না। মানুষ কিন্তু সৎ, যোগ্য, শিক্ষিত, মানুষের কথা চিন্তা করে এরকম প্রার্থী মানুষ করছে। সুতরাং আগামীতে আসলে ইলেকশনটা খুব কঠিন হবে। দলগুলো যদি যোগ্য মানুষকে ভোট মানে নমিনেশন না দিতে পারে, তাহলে কিন্তু স্বতন্ত্র যারা দাঁড়াবে, যদি সে যোগ্য হয়, সৎ হয়, সে কিন্তু উইন করতে পারে। আগামীতে আমার মনে হয় যে সরকার ক্ষমতায় আসবে তার জন্য বিশাল একটি চ্যালেঞ্জ। কারণ কি? কারণ এই যে বিপ্লবী যে চরিত্র, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবেমাত্র একটি অভ্যুত্থান করেছি। দেখবেন যে গভর্নমেন্ট আসুক না কেন তার জন্য এই রাষ্ট্র চালানো এত সহজ হবে না। কারণ যে কোনো ছোট্ট ইস্যুতে সবাই রাজপথে নেমে যাবে, প্রতিবাদ করবে, এবং সেক্ষেত্রে আসলে রাষ্ট্র চালানো অনেক কঠিন হবে। সুতরাং যারা আগামীতে ক্ষমতায় আসবে, আমার মনে হয় যে রাষ্ট্র চালানোর সবথেকে উত্তম পন্থা হলো ইউনিটি গভর্নমেন্ট, সবাইকে নিয়ে সরকার। অবশ্যই সেই আলোচনা আছে, কিন্তু কতটুকু বাস্তবায়িত হবে সেটা নিয়েও আবার কিন্তু জনগণের জনমনে সংশয় আছে, সন্দেহ আছে। সুতরাং আমরা যদি দায়িত্বশীল আচরণ করতে পারি, ইউনিটি গভর্নমেন্ট অর্থাৎ যারা এই ছাত্ররা সামনে থেকে বিপ্লবে অংশ নিয়েছে তাদেরকেও সেই গভর্নমেন্টে থাকতে হবে। আমরা যারা 15 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তাদেরকেও থাকতে হবে। এবং এই যে বিপ্লবের পরে আমরা দেখছি জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ধরনের ঐক্য আছে, কারণ ঐক্যের জন্য যে ধরনের বক্তব্যের প্রয়োজন হয় সেই বক্তব্য আমরা দিচ্ছি না। কেউ ইলেকশন আগে চায়, কেউ ইলেকশন দেরিতে চায়। তবে সবার বক্তব্যের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটি হলো যে রাষ্ট্রের ন্যূনতম সংস্কারের পরেই ইলেকশন। এখন ন্যূনতম সংস্কার করতে আসলে সরকারের কতদিন প্রয়োজন, সেই প্রশ্নটা আসলে স্পষ্ট হওয়া দরকার, এবং সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে স্পষ্ট করা দরকার। আমরা কিন্তু বারবার যতগুলো জাতীয় সংলাপ হয়েছে আমরা বারবার বলেছি যে একটি পরিকল্পনা প্রকাশ করেন, আপনাদের একটি রোড ম্যাপ প্রকাশ করেন। এটি কি অন্যায়? এই সরকারের জবাবদিহিতা চাওয়া, এই সরকারের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাওয়া, সেটি কি অন্যায়? যে এই সরকার আসলে ফ্রেন্ডস ক্লাবের, মানে আপনার বন্ধু বান্ধব আশপাশে আছে, যোগ্য হোক আর অযোগ্য হোক, ধরে এনে বসাই দিয়েছেন। তারা পারে কি না পারে এটা দেখার বিষয় না। সংস্কার ছাড়া এই রাষ্ট্র চলবে না। সংস্কার ছাড়া আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পাবে না। সংস্কার মাস্ট। এখানে যারা আছেন একটু বলেন তো, আপনারা কি সংস্কার চান না? চান কবির ভাই? চান সংস্কার? তো চান, সবাই চাই, আমরা সবাই সংস্কার চাই, কিন্তু হচ্ছে না কেন? গত 6 মাসে আপনি কি কি সংস্কার করেছেন সেটি তো দৃশ্যমান হতে হবে। এরপরেই মানুষ বুঝবে যে হ্যাঁ, এই সরকার আসলেই জবাবদিহিতামূলক, এই সরকার সংস্কার করতে চায়। সবার আগে আপনার এই উপদেষ্টা পরিষদের সংস্কার লাগবে না? আপনি ব্যাংকের ম্যানেজারকে যে চিকিৎসক বানিয়ে দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা, সেইটার কোনো সংস্কার লাগবে না? লাগবে তো। অন্যথায় তিনি কি ওই স্বাস্থ্য ব্যবস্থার কোনো সংস্কার করতে পারবেন? আমি তো ব্যাংকিংয়ের স্টুডেন্ট, আমি তো পড়াশোনা করেছি আপনার ব্যাংকের উপরে, অর্থনীতির উপরে।
যাই হোক, পরবর্তীতে এই রাজনীতি শিখতে আমার কিন্তু 2018 সাল থেকে এই পর্যন্ত সময় দিতে হয়েছে। কয় বছর হলো? মোটামুটি 8 বছর। এর আগে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের মোটামুটি রাজনীতির মধ্যে থাকা লেগেছে। মধুর ক্যান্টিনে আসা, ছাত্রলীগ তো বাধ্যতামূলক আমাদেরকে আনতো, স্লোগান দেওয়া, মিছিলে থাকা, বক্তব্য শোনা, মানে একটি চর্চার মধ্যে ছিলাম। এরপরে কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্স করেছি। তারপরে কিন্তু এখন একটু কিছুটা বুঝি, পুরোপুরি যে একদম পিএইচডি করে ফেলিয়েছি সেটি না। অর্থাৎ রাজনীতি বুঝতে হলে, দেশ পরিচালনা করতে হলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। এই উপদেষ্টা পরিষদের কয়জন সেই প্র্যাকটিস করেছে? তারা যে এখন রাষ্ট্র সংস্কার করতে চায়, আগে আপনাদেরকে সংস্কার করে দেখান না, নিয়োগগুলো একটি সিস্টেমের মধ্যে দেন না। আপনি বলতেন যে আপনারা কারা প্রশাসক হতে চান, আপনাদের সিভি ড্রপ করেন, দেখতাম যে এরা এরা আবেদন করেছে, এর মধ্য থেকে আপনি প্রতিযোগিতার মাধ্যমে একজনকে নিয়োগ দিতেন, তাহলে বুঝতাম যে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান। দেখেন এখন যে রাজনৈতিক বক্তব্যগুলো আসছে, এগুলো আসার নানান কারণ আছে। কারণ রাজনৈতিক প্রতিযোগিতা আছে, ক্ষোভ আছে, চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এই কারণে এই বক্তব্যগুলো আসছে। কিন্তু এই উপদেষ্টা পরিষদের যে অস্বচ্ছতা, তাদের যে দুর্নীতি, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। ইতিমধ্যে আমাদের হুদা ভাই বলেছেন এই উপদেষ্টা পরিষদ আসলে কিভাবে গঠিত হলো আমরা কেউ জানি না। এইভাবে এই ফ্রেন্ডস ক্লাবকে দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, এইটা অন্তত আমি বিশ্বাস করি না। এই রাষ্ট্র সংস্কার করার জন্য এইখানে যারা আছে না, এদের প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর প্রয়োজন, যারা রাজনীতি বোঝে, চিন্তা করে, তাদের প্রয়োজন।